সময় আর বেশি নেই মাধু। তোমার দাদা এসে পড়লো বলে যতটা পারি মালপত্র নিয়ে এখান থেকে পালাতে হবে। সময় যখন নেই তাহলে অত কথা বলে সময় নষ্ট করছো কেন? খুব তো বলেছিলে দাদা নাকি এই গায়ে কোনোদিন ফিরবে না। হলো তো, তোমার কোনো খেলা যদি ঠিকমতো কাজে লাগে। কি করব বলো? আরে বাবা, আমি তো যথাসাধ্য চেষ্টা করেছিলাম তোমার দাদাকে জেলের ঘানি টানাতে, কিন্তু বিধি বাম। শোনো, বারবার ওই বিধি বামের দোষ দিও না, বুঝলে? আচ্ছা, আমাকে শুধু শুধু দোষারোপ করে কি লাভ? তুমি বলো, বিধি বাম না হলে আজ অব্দি শুনেছো যে ওই নবাবের খাজনা না দিয়ে কেউ পার পেয়ে গেছে? আর নিতে হবে না, ছেড়ে দাও, চলো এখান থেকে পালাই। ওঠো ওঠো ওঠো, চলো তাড়াতাড়ি করো না। শেষে তীরে এসে যদি তড়ি ডোবে না, কিচ্ছু হবে না তখন। চলো 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 চলো। কোথায় যাচ্ছ তোমরা? এই না মানে মানেটা তো পরিষ্কার হয়েই যাচ্ছে আদিত্য, এই সবই তোমার পরিকল্পনাতেই হয়েছে। আমি বাড়ির বাইরে দুদিন যেতে না যেতেই ধূমকেতুর মতো ফিরে এসে জমিদার হয়ে গেলে। বাহ বাহ, আমার জবাব নেই। আমার এত বড় সাহস, আমার অবর্তমানে আমার প্রজাদের উপরে তুমি অত্যাচার করো। মাধবী, বলিহারি তোমাকে, তুমি তো আমার নিজের মায়ের পেটের বোন। যার ঘাড়ে বসে খাবে তার উপরই অত্যাচার করবে? এত পাপ তুমি কোথায় রাখবে মাধবী? তুমি ভুলে যাচ্ছ দাদা, এই বাড়িতে ওরও সমান অধিকার আছে। নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমাদের সেবা করে যাচ্ছে ও দিনের পর দিন। ওর আত্মত্যাগের কি কোনো দাম নেই দাদা? আর আমি কি পেলাম বলো তো? কি পেলাম? তুমি ওকে চোর বদনাম দিলে, দাওনি? সারা গায়ের লোক জানে। তুমি জানো আমাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে? তুমি জানো, তুমি চোখ বুঝলে সৌমি হবে এই জমিদারির মালিক। তুমি জানো ও কিভাবে বড় হচ্ছে? তার খোঁজ নাও, কোনোদিন নিয়েছো? তুই ফিরে এসছিস বাবা, তুই ফিরে এসছিস। তুই জানিস বাবা, আমি ঠাকুরের কাছে কত কেঁদেছি, বলেছি গোপাল ঠাকুর, তুমি আমার নিশিকে ফিরিয়ে দাও, তুমি আমার নিশিকে ফিরিয়ে দাও। গোপাল ঠাকুর আমার কথা শুনেছেন নিশি, ঠাকুর আমার কথা শুনেছেন। তুমি চিন্তা করো না পিসি, আমি ভালোভাবেই ফিরে এসেছি। ফিরে তো আমাকে আসতে হবেই। এত হিসেব নিকেশ সহজে ফেলে চলে যাওয়া যায়? দাদা, তুমি কিন্তু ভুল করছো। মানুষ চিনতে আমি ভুল করি না মাধবী। তোমরা এই দুজন দিনের পর দিন এই বাড়িতে থেকেছ, তবুও কিন্তু আমি তোমাদের উপরে ভরসা রাখি। আমার জানা ছিল মাধবী, তোমরা দুজন সুযোগ পেলেই আমাকে ছোবল মারবে। তাই আমি একবার শুধু পরীক্ষা করছিলাম। দেখলাম এমন অমানুষ তোমরা দুজন
আমাকে তো ঠকালে। এই অসুস্থ পিসিমার জন্য বুদ্ধি ডেকে পর্যন্ত হারলে না। শুধু আখের গোছানোর চিন্তা তোমাদের দুজনের। ভগবান তোমাদের কখনো কোনো ক্ষমতা দেবে না। কেন জানো? কারণ ক্ষমতার ব্যবহার করতে তোমরা দুজন শেখোনি। যাও, এই মুহূর্তে তোমরা তিনজন এই মুহূর্তে আমার জমিদারি থেকে বেরিয়ে যাবে। আমাদের ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও তো, এবারের মতো আমাদের অপরাধ ক্ষমা করে দাও। মাধবী, মান সম্মান যদি বাঁচাতে চাও এই মুহূর্তে আমার জমিদারি ছেড়ে চলে যাও, না হলে আমি আমার প্রহরী ডাকতে বাধ্য হব, যাতে ওরা তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। দাদা, অন্তত শেষবারের মতো ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। বলি ও নিশি, নিশিরে, ওরা যখন এত করে বলছে একবার ভেবে। না পিসিমা, কি বলছো কি তুমি? তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, ওদের দুজনের একবারও মনে পড়েনি তোমার জন্য বুদ্ধি টাকার কথা, আর তুমি কি না বলছো ওদের ক্ষমা করতে? কিছুতেই না পিসিমা। দাঁড়াও আদিত্য, যে সোনাদানাগুলো ছিচকে চোরের মতো চুরি করে নিয়ে যাচ্ছিলে সেগুলো রেখে যাও আদিত্য। জমিদার হবে, চোর কোথাকার। কি হলো? কথাটা কানে যাচ্ছে না? বেরিয়ে যাও ওখান থেকে। জমিদার হবে, চোর কোথাকার। যেও না গো, জমিদার মশাই। লোকনাথ, একটা কথা বলবো? জানোই তো, ক্ষমা করাই মানুষের পরম ধর্ম। তাহলে শুধু শুধু কেন তুমি পাপের ভাগীদার হবে? কিন্তু লোকনাথ, মনে আর কোনো কিন্তু রেখো না গো। হ্যাঁ গো, তুমি ওদের ক্ষমাই করে দাও। জমিদার মশাইকে, এ বাড়ির সবাইকে, এমনকি এই গ্রামের সবাইকে ঠকিয়ে যে পাপ করেছো তার প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে। তবেই জমিদার মশাই তোমাদের ক্ষমা করতে পারবে। বলো, রাজি তো? কি গো, বলো, প্রায়শ্চিত্ত করবে তো? কিসের প্রায়শ্চিত্ত লোকনাথ? তুমি কাদের প্রায়শ্চিত্তের কথা বলছো? ওরা দুজন যা করেছে তা শুধু ভুল নয়,
ক্ষমাহীন অপরাধ। ষড়যন্ত্র করে আমার অনুপস্থিতিতে আমার জমিদারি তো দখল করেছেই, তার উপর আমার প্রজাদের উপরে অত্যাচার চালিয়েছে। না, এরা দুজনে ক্ষমার অযোগ্য, এরা নরকের কীট। রাগের মাথায় কোনো সিদ্ধান্তই ঠিক হয় না গো। শান্ত হও, ওদের ক্ষমা করে দাও। মনে রেখো, ওরা তো তোমার আপনজন। আপনজন? আপনজন কথার অর্থ যদি এরা দুজনে বুঝতে পারতো, তাহলে লোকনাথ আমাদের এই দিনটা আজকে দেখতে হতো না। এদের এ বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই, ওরা এ বাড়িতে থাকবে না কেউ। এই জগৎ সংসারে কার না ভুল হয়, আমারও তো ভুল হয়। ওরাও হয়তো তেমন কিছু ভুল করে ফেলেছে। জানোই তো, ক্ষমায় পরম ধর্ম। না লোকনাথ, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ওরা যা ষড়যন্ত্র করেছে সত্যি ক্ষমার অযোগ্য। ওরা ওদের দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এর শাস্তি প্রাপ্য লোকনাথ, সেটা ওদের দুজনকে পেতেই হবে। বেশ, দিও শাস্তি, কিন্তু তাতে কি বিধির বিধান খণ্ডাতে পারবে? তুমি বয়সে বড়, তুমি ওদের তাড়িয়ে দিলে ওরা কোথায় যাবে? একটা কথা ভেবে দেখো, আজ যদি নবাব আমাদের ক্ষমা না করতেন, আমরা কোথায় যেতাম? তখন পারতে তো ওদের এইভাবে তাড়িয়ে দিতে? হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু বিচারের ভার সব সময় তার উপর ছেড়ে দাও। হতাশার আশা তুমি মুখ তুমি নিজে কেন দোষের ভাগী হতে যাবে? ঠায় বিলিয়েছ সত্যি তো, শুধু ভালোবাসা। আগে তো ভাবিনি। দর্শী প্রভু আজ নবাব যদি আমার খাজনা মুকুব না করে দিতেন, কোথায় থাকতাম আমি? ঈশ্বর যদি আমার সহায় না হতেন, আজ নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারতাম আবার। লোকনাথ ঠিক কথাই বলেছে। হ্যাঁ লোকনাথ, তোমার কথাই ঠিক। দেখো, এই বাচ্চাটাকে তোমরা দেখো। এইটুকু একটা বাচ্চার মধ্যে যতটুকু বিবেচনা বোধ আছে, তার কণা মাত্র যদি তোমাদের মধ্যে থাকতো, তাহলে সবার সামনে এইভাবে দুজনকে মাথা হেট করে দাঁড়িয়ে থাকতে হতো না। এই বাচ্চাটাকে তোমরা গাঁ ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছিলে। আজ দেখো, এই তোমাদের হয়ে কথা বলছে। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও দাদা। ক্ষমা তোমাদের করতে পারি, যদি তোমরা লোকনাথের কথা অনুযায়ী প্রায়শ্চিত্ত করতে পারো। কি তোমরা গোপালের মূর্তি এখানে কেন রেখেছো? লোকনাথ, ঠাকুরমশাই মানে তোমার বাবা হয়তো
গোপালকে মন্দিরে রাখতে এসেছিলেন। এরা দুজন তাকে হয়তো তাড়িয়ে দিয়েছে। কাল সকাল সকাল শুদ্ধ শরীরে মন্দির ধুয়ে মুছে যেন গোপালকে তার আসনে রেখে দিয়ে আসা হয়। যা যা ভুল করেছো তোমরা দুজন, সমাধান করার দায়িত্ব তোমাদের। মন্দির শুদ্ধ করে গোপালকে যথাস্থানে তোমাদের রাখতে হবে। আর আচার্য মশাইয়ের মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আসতে হবে। গ্রামের যে সমস্ত প্রজাদের ছোট করেছো, অপমান করেছো, তাদের কাছে গিয়ে তোমাদের দুজনকে ক্ষমা চাইতে হবে। গায়ের প্রত্যেকটা ঘরে দুজনে গিয়ে হাত পাতবে, যা পাবে তা ফুটিয়ে তোমাদের খেতে হবে দুজনকে। কাল ভোর থেকে পরশু ভোর অবধি এই টানা একদিন ওই চণ্ডী মণ্ডপ চত্বরে তোমাদের দুজনকে থাকতে হবে। মানুষ প্রতিদিন তাদের দিন কি করে কাটায় সেটা তোমরা বোঝো। আর আরেকটা কথা, এই মুহূর্তে এখনই পিসিমার কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে। লোকনাথ, তোমার কথা অনুযায়ী আমি ওদের একটা সুযোগ দিলাম। কাল সমস্ত কাজ যথাযথ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব কিন্তু তোমার। বড় শক্ত কাজ দিলে তুমি আমার জমিদার মশাই, বড় শক্ত কাজ। লজ্জা করে না তোমার? আজ তোমার জন্য আমাদের এই অবস্থা। খেতে দেওয়ার মুরত নেই, কিল মারার গোসায়। এখন এখন এই লোকনাথের দয়ায় সারা জীবন আমাদের বাঁচতে হবে। শান্ত হও মাধু, শান্ত হও, মাথা ঠান্ডা করো। আরে বাবা, ভুল তো মানুষ মাত্রই হয়, সেটা আবার সময় মতো শুধরে নিতে হয়। আমার একটা নতুন কিছু ভাবতে হবে, নতুন কিছু। এতদিন ধরে ভেবে ভেবে আমাদের এই অবস্থা এনেছো তুমি। লোকনাথ। লোকনাথ? লোকনাথকে দিয়ে কি হবে? লোকনাথ হচ্ছে আমার নতুন চাবির নাম। ওর মন জয় করো, যত পারো ওর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করো। তারপর সময় বুঝে কার্যসিদ্ধি। বাজে কথা বকো না তো। এই বাড়িতে থাকতে আমার এক মুহূর্তে ইচ্ছে করছে না। শোনো মাধু, শোনো আমার কথা শোনো। লোকনাথের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠার চেষ্টা করো, ওর কাছে ভুল স্বীকার করো। কাল যদি লোকনাথের মনের মতো সবকিছু করতে পারো, তাহলেই কেল্লা পাতে। ও, সে কি খাবার গো মা? নবাবী খাবার বলে কথা। আর বেগম সাহেবা আমাকে সবটা খাইয়েই ছাড়লো। আমার তো মনে হচ্ছিল আমার পেটটা যেন ফেটেই যাবে। থাক, অনেক হয়েছে।
তার থেকে বরঞ্চ বল ভালো ভালো খাবার খেয়ে এসে মায়ের হাতে রান্না তোর মুখে রুচছে। কি যে বলো না মা, মায়ের হাতে রান্নার স্বাদ কি কোথাও পাওয়া যায়? আরে লোকনাথ, কত বড় একজন নবাবের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে তোর একটু ভয় করলো না? ভয় করবে কেন গো? উনি তো খুবই ভালো মানুষ, আমাকে কত আদর করলেন, আবার মুর্শিদাবাদও যেতে বলেছেন। ভাই, আমার মনে হয় তোমরা নবাবকে শুধু শুধু ভয় পাও। তোর তো খুব সাহস রে ভাই, নবাবের কাছ থেকে গিয়ে জমিদার মশাইকে শেষমেশ ছাড়িয়ে আনতে পারলি বল। নবাবের অনেক দাস দাসী বল। হ্যাঁ, হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া না রে। তোরা একটু থামবি? খেতে দিবি ছেলেটাকে শান্তি করে? খা দেখি বাবা। না গো দাদা, আমি তো প্রাসাদ দেখিনি। জঙ্গলের বাইরে নবাব একটা শিবির করেছিল, ওখানেই দেখা হয়ে গেল। নবাব, বেগম সাহেবা সবাই আমাদের প্রাসাদে যেতে বলেছে। এ বাবা, একদম ভুলে গেছি। লোকনাথ, লোকনাথ, খাবারটা খেয়ে। লোকনাথ, উফ, এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না, ভাল লাগে না বাবু।